আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতিতে বসবাস করছে, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবারে জানাবো প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর তাণ্ডব। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিজয় চেয়ারম্যান কর্মী সমর্থকদের 12টি বসতঘর ভাঙচুর করেছেন। জানিয়ে দিব আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। টানা 3য়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদার রোববার 10 জুন রাত 8টার দিকে বাংলাদেশে পৌঁছানোর খবর জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ চলাকালীন মন্ত্রীর পদত্যাগ, পতনের মুখে নেতানিয়াহু সরকার। গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানিয়াহুর জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গানছদ। গানছদের পদত্যাগের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা থেকে গানাৎসের পদত্যাগ কতটা চাপের মুখে পড়বে ইহুদিবাদী নেতানিয়াহু সরকার? প্রশ্ন উঠেছে, ইহুদিবাদী নেতানিয়াহু সরকারের কি পতন ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের মানুষ দমবন্ধ করা পরিস্থিতিতে বসবাস করছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি, দিন যাপন করছি। একদিকে সরকারি আক্রমণ, অন্যদিকে গুমখুন, ক্রসফায়ার, আরেকদিকে ক্ষুধায়, দারিদ্রতায়, বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে। মায়েরা, পিতামাতারা তার সন্তান বিক্রি করছে। প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানবীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার 10 জুন সকালে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সকল ব্যাংক এখন খালি পড়ে আছে। সব ব্যাংকের টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে তারা। ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে। তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া, ব্যাংকিং বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুজ্জামান বিপ্লব, শেখ শামীম, ডক্টর মারুফ হোসেন, শ্রমিক দল নেতা সুমন, সবুজ ফিরোজ পাটোয়ারি, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার উন্নয়নের নমুনা হলো মানুষ বাঁচতে পারে না। বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়েছে, প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়াতে যাবেন তাদের লাগবে মাত্র ৭৮,৫০০ টাকা, অথচ দুই দুষ্ট চক্র ৫,৪০,০০০ টাকা নিয়েছে এদেশের গরিব জনগণের কাছ থেকে। একদিকে ছাড়পত্র দেয়া হয়েছে, পাসপোর্ট হয়েছে, সকল প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারছে না। বাংলাদেশের এই যে চক্র তারা করেছে, তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার, তারা বাংলাদেশের ক্ষমতাশীল আওয়ামী লীগের লোকজন। তারা এই চক্রের সঙ্গে জড়িত। মানুষের জায়গা, জমি, গয়না, অসহায় মানুষের সবকিছু বিক্রি করে দিয়ে, সয় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি, সেই ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে
করেছে, কারণ বাড়িতে গিয়ে তার কিছু বলার ছিল না। জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে সে আত্মহুতি দিয়েছে। এটি হলো শেখ হাসিনার উপহার। 16 বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে। এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগের 3 দিনের কর্মসূচি ঘোষণা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার 10 জুন রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়ের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে বিএনপি। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে। ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে, ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 3 দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বাংলাদেশ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত। 21 তারিখ 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। 23 তারিখে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তী শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 তারিখ বিকাল 3টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা এবং শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিঝিলে নৌকাবাইজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী হারিস বাহিনীর তাণ্ডব। বরিশালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিজয় চেয়ারম্যানের কর্মী সমর্থকদের 12টি বসতঘর ভাঙচুর করেছে। এ সময় নারীদের শ্লীলতাহানি সহ আমিনুল ইসলাম মিরাজ মল্লিক নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম, প্রতিবন্ধী এক তরুণী সহ ভারী প্রায় 10 জন নারী পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। হামলাকারীরা 15টি মোটরসাইকেল, 2টি মিনি ট্রাক, একটি ট্রলি ভাঙচুর করেছে। রোববার 9 জুন দিবাগত রাত 9টার দিকে গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ এখতিয়ার হোসেন হাওলাদার দিয়াসুর গ্রামের বাড়িতে এ হামলা এবং ভাঙচুর চালায়। একই রাতে হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং খোকন মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। একই দিন সন্ধ্যায় আশোকাঠি মোল্লাবাড়ি নামক এলাকায় বসে বিজয় চেয়ারম্যান মনির হোসেন মিয়ার ভাইয়ের ছেলে সাবেক পৌর কাউন্সিলর গোলাম আহাদ মিয়া রাসেলকে মারধর করে আহত করেছে হারিস বাহিনীর প্রধান ক্যাডার দেলোয়ার হাওলাদার এবং সজীব হোসেন জিয়া। অপরদিকে ওই দিন রাতেই পরাজিত নারী ভাইস চেয়ারম্যান শিপ্রা রানীর বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। শিপ্রা রানী অভিযোগ করে বলেন, হারিস বাহিনীর ক্যাডারেরা আমার বাসায় অগ্নিসংযোগ করেছে। হামলায় গুরুতর আহত আমিনুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, খোকন মল্লিক এবং ইখতিয়ার হাওলাদার বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়ার একটি একনিষ্ঠ কর্মী ছিলেন। এ কারণে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান তার সশস্ত্র বাহিনী নিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে। অপরদিকে হামলা এবং ভাঙচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ ও নির্বাচনে টহলে থাকা বিজিবি সদস্যরা। আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। আজ রাত 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে। এদিকে রোববার 9 জুন বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিদেশি নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান। এ সংক্ষিপ্ত সাক্ষাৎকারে দুই দেশের নেতা হ্যান্ডশেক করেন, পরে একে অপরের খোঁজখবর নেন। এরপর মোদী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকোয়েট হলে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজনে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিসিলির শীর্ষ নেতারাও
মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে ৮,০০০-এরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিত দেখা গিয়েছে। এর আগে শনিবার ৮ জুন সকাল 10টার দিকে শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিওএম সচিব মোহাম্মদ সালাউদ্দিন এবং প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা। যুদ্ধ চলাকালীন মন্ত্রীর পদত্যাগ, পতনের মুখে নেতানিয়াহু সরকার। গাজা যুদ্ধে অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানিয়াহুর জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গাৎজ। গাৎজের পদত্যাগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা থেকে গাৎজের পদত্যাগ কতটা চাপের মুখে পড়বে নেতানিয়াহু সরকার? প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু সরকার তার কি পতন ঘটতে যাচ্ছে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবর অনুযায়ী বেনি গাৎজ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছে না নেতানিয়াহু সরকার, কেননা গাৎজের দল নেতানিয়াহুর জোট সরকারের শরিক নয়। তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারের। জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা থেকে গাৎজ পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে। বর্তমান নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪টি নেতানিয়াহুর জোট সরকারের দখলে রয়েছে। তবে গাৎজ সরকার ছাড়াই ইসরায়েলি জরুরি মন্ত্রিসভা এখন নেতানিয়াহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো দলের প্রতিনিধি রইল না। গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার এই চাপ সৃষ্টি করেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ইহুদিবাদী নেতানিয়াহুর জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর জরুরি যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানিয়াহু সরকার।